গ্রামের শান্ত পরিবেশ। শহরের শীতকালীন ঠান্ডাটা ঠিক অনুভব করা যায় না, যতটা না গ্রামে অনুভব করা যায়। শীতে সরিষা ক্ষেতের ফুলের রেণুর মিষ্টি সুগন্ধ এখানে বাতাসের সাথে বয়ে আসে। ঘন কুয়াশায় কোনটা আল আর কোনটা মাঠ বোঝা মুশকিল। সন্ধ্যা 7টা বাজলেই যে যার ঘরে আর রাস্তার নির্জনতায় 2-4টে কুকুরের ঘেউ ঘেউ ঢাক ছাড়া বিশেষ কিছু নেই। বিয়েবাড়ির গেটটা যেখানে শেষ হয়েছে তার কিছুটা দূরেই বড় রাস্তা, সেখান দিয়েই মানুষের চলাচল। আরিশ গটগট করে হাঁটতে হাঁটতে রাস্তার ধারে এলো। রাগের বশে পারলে সবটা ভাঙচুর করে এমন একটা পরিস্থিতি। রাস্তার ধারে আরিশ এসে দাঁড়ালো। ভীষণ কাঁপছে সে, শীতে নয়, রাগে। আরোর ওপরও নয়, তবে নিজের ওপর রাগ, যে রাগ ওর সহজে কমবার নয়। ফোনটা বার করে কাঁপা কাঁপা হাতে আরাফের নাম্বারে ডায়াল করতেই প্রথমবার অপর পাশ থেকে বলে উঠল যে নাম্বারে আপনি কল করেছেন সেটি এখন ব্যস্ত রয়েছে। বাকিটুকু শোনার প্রয়োজন বোধ করল না, দাঁত কিরকির করে বলল, আমার দরকার এই ওনার প্রেম প্রেম পাই খালি। কথাটা শেষ হতে নিতেই আরিশ পুনরায় ফোন ধরালো, তবে এবার আর কোনোরূপ ব্যস্ততা বা দেরি নয়। সঙ্গে সঙ্গে ফোনটা ধরল আরাফ। ফোন ধরা মাত্রই অপর পাশ থেকে আরিশ কাঠফাটা কণ্ঠে প্রশ্ন করল, শালা সারাদিন কি প্রেম করা লাগে? এবার থেকে ফোন বিজি পেলে বিয়েটা 2 বছর পর না 5 বছরে গিয়ে দাঁড়াবে বলে দিলাম। আরাফ মৃদু হেসে বলল, আম্মুর সাথে কথা বলছিলাম, সন্ধ্যের ওষুধটা খেয়েছিল নাকি জিজ্ঞাসা করছিলাম। আর তুই আমাদের প্রেমের মাঝে ভিলেন হচ্ছিস কেন রে? তোর আর ভাবির প্রেমের মাঝে ভিলেন ছিল নাকি যে আমার প্রেমে কাটিয়ে দিচ্ছিস? আরিশ উত্তর দিল না, প্রশ্নটাকে এড়িয়ে বলল, কখন আসছিস? এই তো হাঁ হয়ে ওয়েতে আছি। এখান থেকে লোকেশন দেখাচ্ছে 5 মিনিট। এখান থেকে ছোট রাস্তায় নামবো, তাই তো? আরিশ আগের তুলনায় বেশ রাগী কণ্ঠে বলল, যে জঙ্গলের মধ্যে দিয়ে আসবি আয়, তবে 5 মিনিটের বেশি যেন দেরি না হয়। আরাফ আরিশের কথা বলার ধরন শুনে বলল, এইভাবে কথা বলিস কেন, সমস্যা? আরাফ গাড়ি চালানোর কনসেন্ট্রেট করলো। কথাটা কেটে আরিশ ফোনটা ছুঁড়ে মারল অন্ধকারে। বিয়েবাড়ির গেটের দরজা থেকে রাস্তার দূরত্বটা প্রায় 1 মিনিটের, তাই অন্ধকারটাই বেশি। ফোনটা ছুঁড়ে ফেলে আরিশ মাটিতে বসে পড়ল। মাটি ঠিক নয়, খড়ের উপর। পাশেই খড়ের গাদা। খড়ের গাদা থেকে খড় বার করার সময় যে অতিরিক্ত কিছু খড় মাটিতে পড়ে যায়, সেগুলোই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ধপ করে বসে পড়ল আরিশ। হাত দিয়ে মাথাটা শক্ত করে চেপে ধরল ও। হাতে এখনও 5 মিনিট সময় আছে। যতক্ষণ না আরাফ আসে ততক্ষণ ভাববে ও। আরিশ চোখ বন্ধ করে সেদিনের কথা মনে করতে লাগলো। আরও সেদিন কাঁদছিল আরিশের বুকে। আরিশের শার্টের সাথে ওর মন ভিজছিল সেদিন। সহ্য করতে পারেনি তার আরু পাখির চোখের জল। আপন করে নিয়েছিল আরু পাখিকে, কিন্তু সেখানেই হয়েছিল বড় ভুল। আরিশ উঠে দাঁড়ালো। চোখের সামনে আরুর মুখ ভাসছে। মনে পড়ছে কয়েক মাস আগে ডক্টরের বলা কথাটা, যখন উনি আরুর আর একটা টিউব অপারেশনের কথা বলেছিলেন। সেদিন আরিশের খুব কেঁদেছিল, আর শুধু ভেবেছিল যে আরুকে কি উত্তর দেবে। পুরোটা কথা মনে পড়তেই আরিশ কেঁপে উঠল। মনে মনে বিড়বিড় করে বলল, রিস্ক, আই হ্যাভ টু টেক রিস্ক, তাই না? বলাটা কত সহজ, তাই না? উনি তো জানেন না যে আমার আরু পাখির কিছু হয়ে গেলে আমি বাঁচব না। কথাটা বলে আরিশ পায়চারি করতে লাগলো তীব্র গতিতে। পাঞ্জাবির প্যান্টে খড় আর ধুলোর ছড়াছড়ি, সেদিকে আরিশের খেয়াল নেই। হঠাৎ মুখের ওপর আলো পড়তেই আরিশ চোখের ওপর হাত দিয়ে আলোর গতিবেগকে প্রতিরোধ করতে চাইল, কিন্তু তা হলো না। আরাফ আরিশকে খড়ের গাদার মাঝে লক্ষ্য করে হর্ন দিল। আরিশ বুঝতে পেরে দৌড়ে ছুটে গিয়ে আরাফকে বলল, একটা সিগারেট দে, জলদি। আরাফ অবাক চোখে তাকালো। কি বলবে বুঝছে না। যতক্ষণে ও ভাবতে লাগলো ততক্ষণে আরিশ গাড়ির কাছে ধাক্কা দিয়ে বলল, কিরে শালা, বললাম না সিগারেট দে, তুই কি শুনতে পাচ্ছিস না?
আরাফ আরিশের দিকে হতবিহ্বল হয়ে চেয়ে রইল, হয়তো একটু অবাকও হলো, তবে বেশ থতমত খেয়ে বলল, আমার কাছে সিগারেট থাকবে কেন? আমার কাছে নেই। তাহলে একটু ওয়েট কর, মোড়ের মাথা থেকে কিনে আনি। আরিশ রাগে ফেটে পড়ল। রাগের সময় যখন যেটা চাওয়া হয় সেটা যদি সহজে না পাওয়া যায় তো সে রাগের আর সীমা অসীমা থাকে না। আরিশ গাড়ির বাইরে থেকে আরাফের শার্টের কলার ধরে বলল, তুই যে মাঝে মাঝে সিগারেট খাস সেটা কি আমি জানি না? এক্ষুনি দিবি নাকি বিয়েটাই ক্যান্সেল করে দেব? আরাফ আরিশের কলার ছাড়ানোর চেষ্টা করে বলল, ভিলেন একটা শালা পড়েছিল, কপাল রে। দিচ্ছি ওয়েট কর। আরিশ কলার ধরে রেখেই বলল। দে। আরাফ শার্টের কলারটা ইশারা করে বলল। আগে কলারটা ছাড়। আরিশ কলারটা ছেড়ে গাড়ি থেকে দূরে সরে দাঁড়ালো। আরাফ ওর একটা সিগারেট বার করে আরিশের সামনে ধরে বলল, একটাতে হবে নাকি? কথাটা শেষ করার পূর্বেই আরিশ আরাফের হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিল, যেমনটা একটা ক্ষুধার্ত পশু খাবার পেলে যেমনটা করে। আরিশ সিগারেটটা নিয়ে মুখে দিল আর দাঁতে দাঁত চেপে বলল, লাইটার কি তোর শালা দেবে? দিচ্ছি। আরাফ লাইটারটা আরিশকে দিল। আরিশ সিগারেটটা ধরিয়ে এক টান দিল। আরাফের কৌতূহল বাড়ল, এই আরিশকে সে চেনে না। কি রে, আজ হঠাৎ কি হলো তোর? এত রেগে আছিস? আরিশ বিনা বাক্যে গাড়ির দরজা খুলে আরাফের পাশে বসে গেল। তারপর বেশ আয়েশ করে আর এক টান দিতেই আরাফ পুনরায় প্রশ্ন ছুড়ল। আরিশ ধোঁয়া ছেড়ে দিতেই শীতের কুয়াশা আর সিগারেটের ধোঁয়াশায় মিলেমিশে একটা দলা পাকানো বিদঘুটে পরিবেশের সৃষ্টি করল। আরাফ ভ্রু কুঁচকে উত্তর দিল, তুই তো আরু পাখির বিষয়টা জানিস তাই না? তো আরিশ সিগারেটে টান দিয়ে বলল, আমার দিয়ে একটা ভুল হয়ে গেছে। শি মাইট বি প্রেগনেন্ট। নাও হোয়াট টু ডু? ইউ উইল টেল মি। কথাটা বলে আরিশ একটা গা ছাড়া ভাব নিতে শুরু করতেই আরাফ তেতে উঠল। এটা গুড নিউজ। আর তুই চিন্তা করছিস এত আফসোস কেন তুই? আরিশ এবার ধোঁয়াটা আরাফের মুখে ছুঁড়ে পড়ল। আমার আরু পাখির লাইফ রিস্ক নিয়ে বাঁচবে আর আমি চিল হয়ে বসে থাকি? ধোঁয়ার বিদঘুটে গন্ধে আরাফের কাশি উঠল, যেন সে আগে কখনোই স্মোক করেনি। আরাফ কাশি থামিয়ে বলল, দেখ, এত নেগেটিভ ভেবে লাভ নেই, পজিটিভ ভাব। না হলে একটা পিল খাইয়ে দে। আরিশ বাঁকা হেসে বলল, আজ 4 দিন হতে যায়। হোয়াট এভার, আই নিড মাই বেবি অ্যান্ড মাই আরু পাখি টুগেদার। তা যে করি হোক, ওরা নেই তো আমিও নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আরাফের সমস্ত শরীর শিউরে উঠল। আরিশকে আগে কখনো এত পাগলামো করতে দেখেনি সে। হয়তো সে একটা ট্রমার মধ্যে আছে, তাই নিজের এমন প্রি প্ল্যান্ড সুইসাইড ভেবে রেখেছে। না হলে যে মানুষ অন্যকে বাঁচার অনুপ্রেরণা যোগায় সে কখনো এমন কিছু বলার মানুষ না। আরিশ গাড়ি থেকে নেমে যেতে নিলেই আরাফ বলে, আর ইউ ম্যাড? তুই এক কথাই বলিস। আরিশ আরাফের দিকে চোখ মেরে বলল, অন্যের জন্য কে নিজের জীবন শেষ করে ব্রো? একটা মেয়েই তো, একটা গেলে আর একটা আসবে। আরাফ সহ্য করতে পারল না আর। আরিশের শার্টের কলার ধরে তীব্র এক ঝাঁকুনি দিয়ে পড়ল। তোর জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে? কি সব বলছিস এসব? আরিশ দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মাই কলার। আমার কলারে হাত দেওয়ার সাহস যেন আর কখনো না করিস। আরাফ ছেড়ে দিল, চোখ নামিয়ে অন্য দিকে তাকিয়ে পড়ল। সরি। হঠাৎই আরিশ তীব্র পিপাসার্থ কণ্ঠে পড়ল, আই নিড মাই আরু পাখি অ্যান্ড আর্শিয়ান অ্যাট অ্যানি কস্ট। ওদেরকে আমার লাগবেই, আমার জন্য হলেও আমার আরু পাখিকে আমার কাছে ফিরতে হবে। আল্লাহ আমাকে এতটাও নিরাশ করবেন না। আরাফ আরিশের দিকে তাকালো। আরিশের চোখ দুটো ভয়ঙ্কর লাল আর ছলছলে, যে চোখের দিকে এক পলক তাকালেই হয়তো আরও হামলে পড়তো আরিশের বুকে। আরিশ গাড়ি থেকে নামতে নামতে বলল, আমি সিঙ্গাপুর যাচ্ছি না আরাফ। আরাফ দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল, বাট ইউ আর নট শিওর যে আরও মাইন্ড বি প্রেগনেন্ট, তাই না? আরিশ কিছু বলল না,
ঘরের মধ্যে গিয়ে এবার বসে পড়ল। আরাফ অবাক হয়ে বলল, কি রে এখানে বসলি যে? ওঠ, চল এখান থেকে। আর তোর ফোন বাজছে মনে হচ্ছে, ফোনটা ধর। আরিশ উদাসীন হয়ে বলল, জানি না কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, কোথায় পড়েছে মনে নেই। আরাফ খোঁজা শুরু করে বলল। দরকারি কল হবে হয়তো, ফোনটা খোঁজ। আরিশ নির্বিকার ভঙ্গিতে বলল। আরু পাখির কল, ওকে বল এখানে আসতে। আরাফ বিরক্তিসূচক ভাব নিয়ে বলল। তোকে বলাই আমার ভুল। কথাটা বলে আরুকে ফোন ধরালো আরাফ। ওর পাশ থেকে দ্রুত উত্তর এলো। অস্থির কণ্ঠে আরু বলে উঠল, ভাইয়া ওনাকে কল করছি, উনি ধরছেন না। আপনি কি ওনার সাথে আছেন? আচ্ছা ভাইয়া, আমি যাচ্ছি, আপনি ওখানেই দাঁড়ান। ফোনটা কেটে আরু শঙ্কিত চোখে সানার দিকে তাকিয়ে পড়ল। তুই ঠিকই বলেছিস, উনি আমার উপর রেগে আছেন। আমিও যে কেন এত স্টুপিড যে ওনার মতো সব ইমাজিন করতে পারি না। ভাইয়া কারণ ছাড়া তোকে কোনো কাজে নিষেধ করে না। আন্টিগুলো তোকে আটক করে তো সব আজাইরা প্রশ্ন করছিলেন, তাই ভাইয়া তোকে ডেকে আনার চেষ্টা করছিল, কিন্তু তুই তো বিশ্ব ঘাটতারা। নাও এবার সামলাও। কথাটা শেষ করে আরুর হাত ধরে টানতে টানতে সানা বাইরে নিয়ে গেল। বিয়েবাড়ির গেট থেকে প্রায় 1 মিনিটে হেঁটে যেতেই গাড়ির হালকা আলোয় আরাফকে দেখতে পেল আরু। সে ফোন নিয়ে কিছু একটা খুঁজছে। আরিশকে দেখা যাচ্ছে না। আরু দূর থেকে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করল, ভাইয়া আপনি অন্ধকারে এখানে কি খুঁজছেন? আর মিস্টার অভদ্র কোথায়? আরাফ খুঁজতে খুঁজতে বলল, ভাবি হেল্প মি, আরিসের ফোনটা হারিয়ে গেছে, সেটাই খুঁজছি। সানা তুমিও এসো। সানা আর আরও এগিয়ে আসতে লাগলো। আরাফ আরিশের পাশেই দাঁড়িয়ে ছিল। আরিশ ফিসফিস করেই বলল, সানাকে নিয়ে তুই এখান থেকে যা, আরু পাখিকে একা পাঠিয়ে দে। আরাফও ফিসফিসিয়ে বলল, কিন্তু আমি ভাবিকে কি বলবো? মিথ্যা বলবি? না পারলে সত্যি বলবি বল। আরাফ দূর থেকে বলল, ভাবি আপনি আসেন, সানা তুমি ওখানেই দাঁড়াও। আরু সানার দিকে তাকিয়ে বলল। তুই দাঁড়া, আমি আসছি। অন্ধকারে আরিশকে বিন্দু মাত্র দেখা যাচ্ছে না। আরু পা টিপে টিপে আরাফের কাছে গেল। ভাবি আপনি ফোনটা খুঁজেন, আমি একটু আমার বউয়ের সাথে প্রেম করে আসি। কথাটা বলার পর আরাফ আর সানাকে বেশিক্ষণ সেখানে দেখা গেল না। ওরা বিয়ে বাড়িতে ঢুকে গেছে। আরও কিছু বলার সুযোগ তার পেল না। অন্ধকারে একা দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করছে। মিস্টার অভদ্র, আর এমন করব না। আপনার সব কথা শুনবো। আপনি কোথায়? হঠাৎ করে আরিশ আরুর হাতটা ধরে আরুর কোলে টেনে নিল। অন্ধকারে হঠাৎ এমন কিছু হওয়ায় আরুর হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। জোরে চিৎকার দিতে যাবে তখনই আরিশ বলল, আমি এখানে। আরও হৃদস্পন্দন যেন ক্ষণিকের জন্য থেমে গেল। অনুভূতিরা কখনো শূন্য তো কখনো প্রবল। আরিশের উপস্থিতি অনুভব করছে সে। আরিশ তার কোমর ধরে চাপটে জড়িয়ে ধরে আছে। ভয়ে আরুর নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। আরিশ নিশ্চুপ। আরও দূরু দূরু বুকে একরাশ ভয় নিয়ে বলল, আপনি এখানে কি করছেন এই অন্ধকারে? আরিশ কিছু বলল না, চুপ করেই আছে, যেন আরও ভয় পায়, দ্বিগুণ করার চেষ্টা করে। আরিশের নিস্তব্ধতাতে আরও কাঁপা কণ্ঠে বলল, কি হলো, চুপ করে আছেন কেন? আরিশ এবার রাশভারী কণ্ঠে বলে উঠল, আমার কথার অবাধ্য কেন তুমি এত? আরও বুঝতে পারল আরিশ ঠিক কী ইঙ্গিত করতে চাইছে। তাই এবার আরিশের রাগ কমাতে বলল, সরি, আর কখনো অবাধ্য হব না, বিশ্বাস করুন। কথাটা বলা মাত্রই আরও আরিশের গলা ছড়িয়ে ধরল আর বুকে মাথা রাখল। আরিশ নিরুত্তর। বেশ কিছুক্ষণ আরও এভাবেই আরিশের বুকে মাথা দিয়ে রাখল। আরিশ এখনও নির্বিকার ভঙ্গি নিয়ে বসে আছে। নিস্তব্ধতা ভঙ্গ করে আরও বলল,